ঢাকার আশপাশের এলাকায় গ্যাস সংকট আরও বেড়েছে। ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের জন্য অপেক্ষা করছে অটোরিকশা, পণ্য যাত্রীবাহী পরিবহন এবং অ্যাম্বুলেন্স। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় বিভিন্ন শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিবার সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সিএনজি চালিত অটোরিকশা, পণ্য ও যাত্রীবাহী পরিবহন এবং অ্যাম্বুলেন্স। ভুক্তভোগীরা জানান, গ্যাস না পাওয়ায় চালক যানবাহন বন্ধ করে দিয়েছে, শ্রমিকদের হাতে কাজ নেই। আর যাত্রীদের অভিযোগ, এই সুযোগে দ্বিগুণ ভাড়া চাইছেন চালকরা। এক টিপ মারতে গেলে ভিতরে ভয় থাকে কিভাবে আবার আসা যায়। অনেক সময় রাস্তায় বন্ধ হয়ে যায়, গাড়ি আরেকটা দিয়ে আনতে গেলে 400 টাকা টিপ গেলে 200 টাকা দিয়ে গাড়ি বাইন্দাম। এই যে ঘন্টার পর ঘন্টা পয়সা থেকে সিরিয়ালে নিতে হইতেছে, তারপরে আবার সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত পয়সা থাকা লাগে। এদিকে উপজেলার মোট 16টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 2টি ফিলিং স্টেশনে সামান্য পরিমাণ গ্যাস দেয়া হচ্ছে। আর স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের চাপ না থাকায় চাহিদা মতো গ্যাস দেয়া যাচ্ছে না। আমাদের ভূগোলাপান নিয়ে বাসাবাড়ি দিয়ে চলতে সমস্যা হয়ে যেতেছে অনেক এই গ্যাসের জন্য। 50 টাকার গ্যাস ঢুকে আমরা এক টিপ মারতে পারি না, আবার পাম্পে বইতে লাগে, সিরিয়াল লাগাইয়া আধা ঘন্টা 1 ঘন্টা লাগাইয়া তো আমরা গ্যাস লইতে হয়। আমরা 4-5 বার গ্যাস লই, 30-40 টাকার গ্যাস ঢুকে, তা আমরা করবো কি? আর যাত্রী কিভাবে যাইবো? যাত্রী প্রতিদিন ভোগান্তি। এদিকে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সচল রাখা যাচ্ছে না বহু কারখানা। ঢাকার ধামরাইয়েও দিন দিন গ্যাসের সংকট তীব্র হচ্ছে। আবাসিক থেকে সিএনজি স্টেশন, শিল্প কারখানা সব জায়গাতেই এর প্রভাব পড়েছে। উপজেলার 7টি ফিলিং স্টেশনের মধ্যে পৌর শহরের 2টি স্টেশনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। 1000 টাকার গ্যাসের প্রয়োজন হলে 200 টাকার গ্যাস ঢোকে, এটা একটা টিপও হয় না। সকাল 8টার সময় এসে বসে রয়েছি, পাম্পে গ্যাস নাই, লাইনে সকাল আসি, দুপুরে বা বিকেলে চলে যায়, দেখা যায় 150 টাকার গ্যাস ঢুকে, ওয়ানে টিপও মারা যায় না। এ নিয়ে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, ধামরাইয়ে প্রতিদিন 150 থেকে 140 পিএসআই গ্যাসের চাহিদা রয়েছে। সেখানে দৈনিক পাওয়া যাচ্ছে 3 থেকে 4 পিএসআই। শাকিলা শম্পা, 71। দর্শক, দিন দিন গ্যাস সংকট তীব্র হচ্ছে সব জায়গায়, স্থবির হয়ে পড়েছে জনজীবন। এ বিষয়ে আরো তথ্য জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুজ্জামান সুমন এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। আমরা শুরুতে যাচ্ছি সহকর্মী রায়ান বিন আমিনের কাছে, তিনি আছেন সাভারে। রায়ান, গ্যাসের কারণে কি কি সংকট দেখা দিয়েছে জানাবেন, এবং এই সংকট নিরসনে কোনো মোকাবেলায় কোনো পরিকল্পনা নিয়েছে কিনা ফিলিং স্টেশনগুলো জানাবেন। সংকটে এখনো পর্যন্ত কার্যকর কোনো সমাধানের আশ্বাস আমরা শুনতে পাইনি। আর তিতাসও বলতে পারছে না কবে নাগাদ সমস্যার সমাধান হবে। তারা বলছে যে যেহেতু জাতীয় গ্রিডের সমস্যা, সেই কারণে সাভারে তাদের যে পরিমাণ চাহিদা তার অর্ধেকেরও কম গ্যাস তারা পাচ্ছে। এই কারণে সবচেয়ে বড় যে প্রভাব সেটি পড়েছে শিল্প কারখানাগুলোতে। শিল্প কারখানাগুলো গ্যাস পাচ্ছে না। আমরা যা জানতে পেরেছি, বিশেষ করে ছোট যে কারখানাগুলো আছে অনেকটাই বন্ধের পথে। আর 2-3 দিন হলো এই গ্যাস সংকটের সাথে লোডশেডিং, বিদ্যুতের সংকট দেখা দিয়েছে, যার প্রভাবও কিন্তু পড়ছে। আমি যে গ্যাস স্টেশনটিতে আছি সাভারে, এখানে কিন্তু প্রায় 1 সপ্তাহ বেশি সময় হয়েছে তারা পুরোপুরি গ্যাসের যে স্টেশন সেটা পুরোপুরি বন্ধ রেখেছে। শুধুমাত্র এলপিজি এবং ডিজেল পেট্রোল তারা এখান থেকে দিচ্ছে। এরপরে সাভারে যে 7 থেকে 8টি যে সিএনজি স্টেশন আছে, এর মধ্যে শুধুমাত্র 2টি স্টেশনে কিছুটা চাপ থাকায় তারা দিতে পারছে। এর বাইরে আসলে তেমন কোন স্টেশনে গ্যাসের চাপ নেই, যার কারণে স্টেশনগুলো প্রায় বন্ধ। তবে একটা বিষয় যে সাভারে কোনো সিএনজি চালিত যে অটোরিকশা সেগুলো নেই। পাশাপাশি দূরপাল্লার, এটি মূলত দূরপাল্লা রুট, যার কারণে বাসগুলো তেলে চলে। এই কারণে চাপ কিছুটা কম, বা ভোগান্তি যেটা কিছুটা কম। ব্যক্তিগত যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো আসলে সিএনজি না পেলে তারা এলপিজি বা বিকল্প হিসেবে তারা পেট্রোলে চলছে। যার কারণে সাভারের মূল যে ভোগান্তি, সেটা শিল্প কারখানা এবং বাসাবাড়ির যে ভোগান্তি, সেটি এখনো পর্যন্ত আছে। কবে নাগাদ সমাধান হবে কেউ বলতে পারছে না। ফিশা। রায়ান, আপনি আছেন, থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, এই পর্যায়ে আমরা একটু ফেনীর খবরটা নিতে চাই, সেখানে যুক্ত হচ্ছেন নুরুজ্জামান সুমন। সুমন, সারা দেশেই তো আমরা জানি গ্যাস সংকট চলছে, সেখানকার কি পরিস্থিতি জানাবেন।
গ্যাস সংকট চলছে এবং এটি কখন সমাধান হবে সেটির কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কর্তৃপক্ষ কিন্তু এখানকার যারা গ্রাহক এবং যারা সিএনজি ফিলিং স্টেশনের মালিক তাদেরকে কিন্তু বলেনি। আমি এই মুহূর্তে মহিফালের একটি সিএনজি ফিলিং স্টেশনে রয়েছি। আমরা এখানকার যারা গ্যাসটিতে আসা চালক রয়েছে বিভিন্ন চালক গাড়ির তাদের চালকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন গত 2 দিন ধরে তারা এখানে অপেক্ষা করছেন। তারা বারবার বলতে চাচ্ছেন যে কখন গ্যাস দিবে তাদেরকে কেন বলা হচ্ছে না। তারা 2 দিন ধরে এখানে অপেক্ষা করছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের ঘুম পর্যন্ত এখানে তারা যেতে পারছেন না। অনেকে ক্লান্ত হয়ে গেছেন। তারা বলছেন যে যারা কিস্তির উপরে গাড়ি নিয়েছেন তাদের ঋণ রয়েছে, তাদের এই গাড়ির উপরে তাদের সংসার। আজকে 2 দিন তারা এখানে বসে আছেন, কিন্তু কখন নাগাদ তাদেরকে গ্যাস দেওয়া হবে সেটি তারা জানতে পারছেন না। তবে আমরা যেটি খবর নিয়েছি যে ফেনীতে যে 10টি যে সিএনজি ফিলিং স্টেশন রয়েছে প্রায় সবগুলিতে কিন্তু গ্যাসের প্রেশার নাই, এমনটি বলেই কিন্তু বন্ধ রাখা হয়েছে। তবে এই ফাঁকে এখানকার যারা সিলিন্ডার বিক্রেতা যারা রয়েছেন, আমরা খবর পেয়েছি যে বিভিন্ন দোকানে স্বাভাবিকের চেয়ে 200 থেকে 300 টাকা বাড়তি দরে সিলিন্ডার গ্যাস বিক্রি করছেন। আর যে হোটেল রেস্তোরাঁগুলো যেগুলিতে লাইনের গ্যাস রয়েছে সেগুলোতে প্রেশার না থাকার কারণে তারাও সিলিন্ডার নির্ভরশীল, কেউ আবার লার্কির উপরে নির্ভর করছে। তবে যেসব বাসা বাড়িতে শিশু এবং বয়স্ক মানুষ রয়েছে তারা কিন্তু খুব চরম একটি ভোগান্তির মধ্যে পড়েছে। আর যে বাড়তি টাকা খরচ করে তারা কিন্তু এই যে তাদের দিনগুলি পার করছেন। এখানকার গ্যাস কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে তারা রাজি হননি। তারা বলছেন যে এটা সরকারের সিদ্ধান্ত, গ্যাসের প্রেশার নাই, যার কারণে এখানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ এই যে স্বাভাবিক আবার পরিস্থিতি ফিরবে তারা কিছু বলতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি গাড়ি এখানে অপেক্ষা করছে শনিবার রাত থেকে। তো এই যে এই মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তিটি কখন দূর হবে, কখন যে ভোগান্তি দূর হবে সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। এ ছিল ফেনী থেকে গ্যাস নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। নুরুজ্জামান, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন। একই সাথে ধন্যবাদ রায়ান বিন আমিন আপনাকেও। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, আপনারা জানেন হাওরে হাউসবোট এবং নৌযান চলাচল নিষেধাজ্ঞার দিয়েছে প্রশাসন, এবং সেই খবরাখবর আমরা একটু জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শহীদ নূর, প্রশাসন কতটা তদারকি চালাচ্ছে এবং কবে নাগাদ স্বাভাবিক হবে পরিস্থিতি জানাবেন? তৃষা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এই নিষেধাজ্ঞা শুধু কাগজে কলমে, গত বছরও কিন্তু এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে এটি প্রতিপালনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আসলে নেওয়া হয়নি। কেননা যেটির বলা হয় যে টাঙ্গুয়ার হাওর সংবেদনশীল এলাকা, সেইখানে ইঞ্জিন চালিত নৌকা চলাচল করতে পারবে না বা হাউসবোট চলাচল করতে পারবে না, ভিতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু বাস্তবিক অর্থেই দেখা যাচ্ছে যে এটি হাউসবোট একেবারে ভেতরেই প্রবেশ করে, এবং এর ফলে যে প্লাস্টিক বর্জ্য থেকে উচ্চ শব্দে গান বাজনা, যদিও হাউসবোট থেকে বলা হয় তারা এগুলো পরিহার করেন, কিন্তু আমরা দেখি যে অন্যান্য নৌযানে সেগুলো আসলে মানা হয় না। আমরা এখন একজনের সাথে কথা বলার চেষ্টা করব, যে একটু জানাবেন যে আসলে এই যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এটি মানার ক্ষেত্রে আসলে কোনো কার্যকরী পদক্ষেপ আপনারা দেখেন কিনা? জি না, মানলে লাভ কি হবে? কোনো কার্যকর মানে না। পর্যটনের মানুষে ইয়া যেমন আমরা দুষা করে এই যে নদী তাই না ময়লা ফেলায়, এই যে মফিল গুলা ফেলাইছে মানুষে ফাইরা যার, যে ছাত্ররা ফাইরা যার, কিচ্ছুই মানে না। পর্যটন আয়া কয় এত মানে নম্র এই নিষেধাজ্ঞাটা যদি মানা হয় তাহলে এই হাওরের জন্য উপকার হবে। জি জি, হাওরের জন্য উপকার হইবে। বাইরের অনেক লোক আগে আইতো, অনেক নৌকা আইতো, আমরা শহর জমজমাট থাকতো, এই নদীর ভাটটা জমজমাট থাকতো, এখন কোনো নৌকাই আয় না। উনি যেমনটা বলছেন যে এখানে এই নিষেধাজ্ঞাটা মানার ক্ষেত্রে একটু এখানে যদি কার্যকরী নেওয়া হয় তাহলে হয়তো এই পরিবেশ এবং হাওরের জন্য উপকার হবে। দেখতে পাচ্ছেন এখনো হাউসবোট গুলো আছে এবং তারা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যেই যাবেন। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি, আজও কিন্তু শত শত নৌকা আসলে টাঙ্গুয়ার হাওরের দিকে যাচ্ছে, এবং যেটি বলা হচ্ছে নিষেধাজ্ঞার কথা, তারা বলছেন যে প্রশাসন থেকে হঠাৎ করে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তাদের অনেক বুকিং আসলে মিস হয়ে গেছে। তবে তারা বলছেন যে টাঙ্গুয়ার হাওরের এই বিধিনিষেধ তারা মানবেন, তবে দেখার পালা প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়িটা আছে কিনা এই নিষেধাজ্ঞার প্রতিপালনে। তৃষা,
আমরা আপনার মাধ্যমে সেই খবর জানবো। শহীদ নূর আহমেদ আছেন আপনি, খোঁজখবর রাখতে থাকুন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথেই।